তোমরা দেখছো জিও উইথ এসএমডি স্যার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় মানে ভূমিরূপ চ্যাপ্টারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নেব ভূমিরূপ কি সেটা আগে জানবো। তো ভূমিরূপ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের ওপরে আমরা কখনো দেখি কোথাও পাহাড় পর্বত অবস্থান করছে, আমরা যে সমস্ত জায়গায় ম্যাক্সিমাম বাস করি সেগুলো হচ্ছে সমভূমি অঞ্চল, আবার কোনো জায়গা দেখি আমরা মালভূমি, তাই না? তো এই যে সমস্ত কথাগুলো বললাম, তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরিস্তরের বিভিন্ন রূপ, তাই না? এই রূপগুলোকে আমরা বলে থাকি কি? ভূমিরূপ বলে থাকি। ঠিক আছে, তো এই ভূমিরূপ অ্যাকচুয়ালি সৃষ্টি হয় কিভাবে? ভূমিরূপ সৃষ্টির জন্য সাধারণত আমাদেরকে দুটো প্রক্রিয়া সম্পর্কে আগে ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো চলো এবার আস্তে আস্তে দেখে নিই। তো প্রথমে আমরা দেখব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি কী 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 সেগুলো। একটা হলো অন্তর্জাত আর একটা হলো বহির্জাত। অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন বা পরিবর্তন ঘটায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আচ্ছা, আগে এটাকে আমরা একটু ছকের মাধ্যমে বুঝে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আর একটা হচ্ছে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। প্রত্যেকটা অংশ আমি আস্তে আস্তে পরে ডিটেলে আলোচনা করব, কিন্তু এখন শুধু এটুকুই মনে রাখো। ঠিক আছে, এবার পার্থিব প্রক্রিয়া মানে আমাদের পৃথিবীর মধ্যে যেটা হচ্ছে সেটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হলো ভূ অভ্যন্তর্জাত বা অন্তর্জাত, আর একটা হচ্ছে ভূ বহিস্থ বা বহির্জাত। অন্তর্জাত প্রক্রিয়াগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা দীর্ঘ সময়ব্যাপী ভূগাঠনিক বিপর্যয়, আর একটি হচ্ছে কম সময়ব্যাপী ভূগাঠনিক বিপর্যয়। তারপরে আমরা দেখব দীর্ঘ সময়ব্যাপী মানে যে ধরনের ভূমিরূপের পরিবর্তন ঘটতে হলে অনেকটা সময় লাগে, সেই ভূগাঠনিক আমরা সেটাকে তিনটে ভাগে ভাগ করি। একটা হলো টেকটনিক মুভমেন্ট, একটা হলো আইসোস্ট্যাটিক বা সমস্থিতিক আলোড়ন, আর একটা হলো ইউস্ট্যাটিক আলোড়ন। এগুলো সম্পর্কে সব ডিটেলে বিস্তারিতভাবে আলোচনা করব, হ্যাঁ, তাই টেনশন করার কোনো কারণ নেই। নেক্সট আমরা দেখব ভূগাঠনিক আলোড়নকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো মহিভাবক আলোড়ন, একটা হলো গিরিজনী আলোড়ন। এবার আমরা চলে আসবো কম সময়ব্যাপী মানে আকস্মিক পদ্ধতি, যেটা খুব কম সময় লাগে। যেমন আমাদের রয়েছে অগ্নুৎপাত আর রয়েছে ভূমিকম্প, এই দুটো। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা যদি চলে যাই, বহির্জাত প্রক্রিয়াগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। প্রথমত এটি পর্যায়ন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবরোহণ, একটা আরোহণ, আর একটা হলো মানুষের কার্যাবলী। কি বললাম? মানুষের কার্যাবলী। পার্থিব প্রক্রিয়া নিয়ে, পার্থিব প্রক্রিয়া আমরা কাকে বলবো? পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো আমরা ক্রিয়াশীল থাকবে সেই সমস্ত প্রক্রিয়াগুলোকেই বলবো পার্থিব প্রক্রিয়া। এটিকে দুটো ভাগে ভাগ করা, একটা অন্তর্জাত, একটা হলো বহির্জাত। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলবো? যেটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠ মানে আমরা চারিপাশে যে আমাদের মৃত্তিকাটা দেখতে পাচ্ছি তার যে নিচের স্তরে, যেটা আমরা চোখে দেখতে পাবো না, সেইখানে যে ধরনের পরিচলন স্রোতের কারণে যেভাবে আমাদের ভূত্বকে সংকোচন প্রসারণের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কি হলো? অন্তর্জাত প্রক্রিয়া হলো যেটা আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে মানে ভেতরের দিকে ঘটবে, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে ভূগাঠনিক বিপর্যয়। ঠিক আছে, ভূগাঠনিক বিপর্যয়ের প্রধান প্রক্রিয়াগুলো কী কী দেখে নেব। ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন। প্রথমে আমরা আলোচনা করব এই ভূগাঠনিক আলোড়ন নিয়ে। তো ভূগাঠনিক যে আলোড়নগুলো রয়েছে সেই আলোড়নগুলো কার প্রভাবে হচ্ছে? সাধারণত ভেতরের শক্তি অর্থাৎ অন্তর্জাত শক্তির মাধ্যমে এগুলো হচ্ছে। তাহলে এই অন্তর্জাত শক্তির মধ্যে প্রথমে আমরা আলোচনা করব মহীভাবক আলোড়ন নিয়ে। ঠিক আছে, মহীভাবক আলোড়ন কাকে বলবো? মহীভাবক আলোড়ন এর ইংরেজি টার্মটা দেখো, এপিরোজেনিক মুভমেন্ট। গ্রিক শব্দ এপিরসের অর্থ কি? মহাদেশ, আর জেনেসিসের অর্থ হচ্ছে উৎপত্তি বা সৃষ্টি। তার মানে এপিরোজেনিক এর অর্থ কী হয়ে গেল? মহাদেশের উৎপত্তি বা মহাদেশের গঠন। তো যে আলোড়নের প্রভাবে মহাদেশ গঠিত হয়েছে সেটাকে আমরা বলবো কি? মহীভাবক আলোড়ন। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে, মহীভাবক আলোড়নের প্রভাবে কি হচ্ছে? মহাদেশ গঠিত হচ্ছে। নেক্সট দেখবো গিরিজনী আলোড়ন, ইংরেজি নাম ওরোজেনিক মুভমেন্ট। গ্রিক শব্দ ওরস থেকে, ওরসের অর্থ হচ্ছে পর্বত এবং জেনেসিসের অর্থ উৎপত্তি। অতএব এর ওরোজেনিকের অর্থ হয়ে গেল পর্বত গঠন বা পর্বতের উৎপত্তি। যে ভূ আলোড়নের প্রভাবে পর্বত গঠিত হবে তাকে আমরা কি বলে থাকবো? গিরিজনী আলোড়ন বলে থাকবো। আর গিরিজনী আলোড়নের প্রভাবে কি হয়? সাধারণত ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। এরপরে আমরা দেখে নেব এই মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্যগুলো। প্রথমে দেখব বিষয় নিয়ে। কি? মহাদেশ জুড়ে এই আলোড়ন ঘটে থাকে এবং এর প্রভাবে মহাদেশ ও মহাসাগর গঠিত হয়েছে। আর গিরিজনী আলোড়নের প্রভাবে কি হচ্ছে? এটা শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয় এবং এর প্রভাবে সাধারণত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হতে আমরা দেখতে পাই। এটা কি করে? আমাদের ভূত্বকে উলম্বভাবে কাজ করে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর এটা কাজ করে। আর এটা কি করে? স্পর্শক বরাবর কাজ করে, মানে অনুভূমিকভাবে।
এখানে দেখে নিই আমরা, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে ব্যাসার্ধ বরাবর কাজ করার অর্থ কি, এইভাবে এই বরাবর কাজ করছে, এটা আমাদের ব্যাসার্ধ। আর স্পর্শক বরাবর কাজ করার অর্থ কি, এই বরাবর কাজ করবে, ঠিক আছে। তার মানে কি, গিরিজনী আলোড়ন স্পর্শক বরাবর কাজ করছে এবং মহীভাবক আলোড়ন কি করছে, আমাদের ব্যাসার্ধ বরাবর কাজ করছে। এবারের প্রভাবগুলো দেখব। মহীভাবক আলোড়নে শিলায় টান চ্যুতির সৃষ্টি হয়, আর এর মাধ্যমে কী হয়, ভূত্বকের স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা গঠিত হয়। আর গিরিজনী আলোড়নের পরে শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতের। বিখ্যাত উদাহরণের মধ্যে আমরা দেখব ভারতবর্ষের সাতপুরা পর্বত, নর্মদা উপত্যকা, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, আর এদিকে দেখব হিমালয়, রকি, আন্দিজ, আল্পস, এই সমস্ত ভঙ্গিল পর্বতগুলো গিরিজনী প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ। পরবর্তীতে আমরা চলে যাব ভূগাঠনিক বিপর্যয়কে আরও দুটো ভাগে ভাগ করছি আমরা। একটা হলো সমস্থিতিক আলোড়ন আর একটা হলো ইউস্ট্যাটিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন কোনটা? সমস্থিতিক আলোড়ন হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ, এগুলো সব কি হয়েছে, সব তার নির্দিষ্ট অবস্থায় অবস্থান করছে, মানে একটা সাম্য অবস্থায় আছে, তাই না? তো কোনো কারণে যদি আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগটা ক্ষয় হয় বা কোনো কিছু সঞ্চয় ঘটে, তাহলে আমরা কি লক্ষ্য করব, যে সেই যে সাম্য অবস্থা ছিল সেটা ব্যাঘাত ঘটছে। তো এই ধরনের ব্যাঘাত ঘটলে যে আলোড়নটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি, সমস্থিতিক আলোড়ন। নেক্সট আমরা চলে যাব ইউস্ট্যাটিক আলোড়নে। ইউস্ট্যাটিক আলোড়ন কি? এটা সাধারণত সমুদ্র জলের পরিমাণের পরিবর্তনে ভূপৃষ্ঠের, মানে ভূপৃষ্ঠে বললে ভুল হবে, সমুদ্র পৃষ্ঠের উত্থান এবং পতনজনিত কারণে সৃষ্টি হয় কি, ইউস্ট্যাটিক আলোড়নের। তাহলে ইউস্ট্যাটিক আলোড়নের প্রভাবে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উত্থান বা পতন ঘটছে। সমস্থিতিক আলোড়নের মাধ্যমে কি হচ্ছে, ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন ঘটছে। নেক্সট আমরা আলোচনা করব কম সময়ব্যাপী আকস্মিক আলোড়ন। কম সময়ব্যাপী আকস্মিক আলোড়নের মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে অগ্নুদ্গম, ঠিক আছে। তো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভূমিকম্প আর ভূ আলোড়ন কি এক নয়? না, এটা এক নয়। এটা কি দেখবো আমরা, বিষয় পার্থক্যটা দেখে নিই। ধীরে বা হঠাৎ করে যে আলোড়ন ঘটছে সেটা হচ্ছে ভূ আলোড়ন, আর ক্ষণিকের জন্য হলে সেটাকে আমরা বলে থাকি ভূমিকম্প। তার মানে কি, ভূ আলোড়ন হচ্ছে অনেক দিন দীর্ঘকালীন ব্যাপী একটা প্রসেস বা প্রক্রিয়া, আর ভূমিকম্প কি, ওটা ক্ষণিকের জন্য সৃষ্টি হয়। ভূকম্প তরঙ্গ, তাহলে ভূ আলোড়নের প্রভাবে কি হয়, কোনো ধরনের ভূমিকম্প তরঙ্গ বা ভূকম্প তরঙ্গ সৃষ্টি হয় না, কিন্তু ভূমিকম্পের মাধ্যমে কি হয়, ভূকম্প তরঙ্গের সৃষ্টি হয়। প্রভাব, ভূ আলোড়নের যে প্রভাব সেটা আমরা টের পাই না, এতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু ভূমিকম্প আমরা মানুষরা টের পাই, আমরা অনুভব করতে পারি, এবং ভূমিকম্পে এর প্রভাবে প্রচুর ক্ষয় ঘটে থাকে। এবার তাহলে আমরা দেখব ভূ বহিস্থ বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। অন্তর্জাতগুলো নিয়ে আলোচনা করলাম, এবার দেখব বহির্জাত প্রক্রিয়াগুলো। তো বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে পর্যায়ন প্রক্রিয়া কাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো পর্যায়ন প্রক্রিয়াটা আর কিছুই নয়, আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ, যেহেতু বহির্জাত বলেছে তার মানে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগকে বুঝতে হবে। তো ভূপৃষ্ঠের উপরিভাগে যখন অবরোহণ এবং আরোহণ, মানে সঞ্চয় এবং ক্ষয়কার্যের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটছে, তাকে আমরা বলছি কি, পর্যায়ন প্রক্রিয়া, ঠিক আছে। তো চেম্বারলিন এবং স্যালিসবিউরি নামে দুজন ভূবিজ্ঞানী ছিলেন যারা এই পর্যায়ন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে এবার অবরোহণ বলতে আমরা কি বুঝবো। অবরোহণ বলতে আমরা শুধুমাত্র খুব সিম্পল ভাষায় এটা মনে রাখবো, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগের কোনো উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্তি লাভ করবে। অবরোহণ মানেই হচ্ছে ক্ষয়, এইটুকু মনে রাখলেই চলবে, তাই এটা নগ্নিভবন নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট আমরা দেখব আরোহণ। আরোহণ কি, আরোহণ মানে হচ্ছে সঞ্চয়, ব্যাস। মানে কি, ভূপৃষ্ঠে কোনো দেখা গেলো নিচু স্থান রয়েছে, সেখানে কোনো পদার্থ গিয়ে যদি ধীরে ধীরে জমা হতে থাকে, সঞ্চিত হতে থাকে, তাহলে সেই প্রসেসটাকে বলা হবে আরোহণ প্রক্রিয়া, ঠিক আছে। এবার দেখব আমরা ভূপৃষ্ঠের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বল এবং শক্তি কী। তো সবার আগে আমাদের মনে রাখতে হবে আমাদের ভূপৃষ্ঠের বাইরে যত ধরনের শক্তিগুলো ক্রিয়াশীল, সেটা নদী হোক, হিমবাহ হোক, বায়ুপ্রবাহ হোক, সমস্ত কিছুর মূল উৎস কী, মূল উৎস হচ্ছে আমাদের সূর্য। এই কি হয়, সৌরশক্তির প্রভাবে যে সমস্ত নদী, জলধারা, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়েছে আমাদের পৃথিবীতে, এগুলো কী করে, পৃথিবীর ওপরে ক্ষয়, বহন ও সঞ্চয় ঘটায়। উদাহরণস্বরূপ তোমাদের একটু বলে দিই, দেখো যখন একটা নদী পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সে পর্বতটাকে ক্ষয় করে, তাহলে ওখানে কি করলো, ও অবরোহণ প্রক্রিয়াটা সম্পন্ন করলো। তারপরে সে আস্তে আস্তে সেই ক্ষয়িত পদার্থগুলোকে নিয়ে গিয়ে কোথায় জমা করে, সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফেলে, তাই না। তাহলে সেখানেও কি করলো, আরোহণ করলো, অর্থাৎ সেখানে সে সঞ্চয় করলো। বুঝতে পারা গেল? আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া, ঠিক আছে। তো অপার্থিব প্রক্রিয়াকে আমরা কি বলবো, সাধারণত যেটা আমাদের পৃথিবীর মধ্যে হচ্ছে না, যেটা পৃথিবীর অংশ নয়, সেটাই হচ্ছে অপার্থিব, ঠিক আছে, অপার্থিব। তাহলে এখানে আমরা কি দেখব, উল্কাপাতের কারণে
পৃথিবীতে ছোট ছোট বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রতে তোমরা একটা গর্ত লক্ষ্য করছো, তাই না? তো এই গর্তটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যারিঞ্জার ক্রেটারের ছবি, ঠিক আছে? এর পরিধি হচ্ছে 1186 মিটার এবং এর গভীরতা হচ্ছে 170 মিটার মতো প্রায়। তাহলে এটা কিভাবে সৃষ্টি হলো এই গর্তটা? তো তোমরা ছোটোবেলায় পড়েছিলে উল্কাপাত সম্পর্কে, তাই না? পৃথিবীর বাইরে থেকে কি হয়, বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তুকণা আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে, যেগুলোকে আমরা উল্কা বলে থাকি। তো এই উল্কা পড়ে এই গর্তটা সৃষ্টি হয়েছে। তাহলে এই উল্কাটা কি কোনো পৃথিবীর অংশ ছিল? এটা কিন্তু কোনো পৃথিবীর অংশ ছিল না, এটা সম্পূর্ণভাবে আমাদের পৃথিবীর বাইরের অংশ। সেই জন্য এটাকে বলা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া। যেহেতু এটা মহাজাগত থেকে এসেছে, তাই এটাকে মহাজাগতিক প্রক্রিয়াও আমরা বলে থাকি। আচ্ছা, এবার আমরা এই অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা একটু দেখে নেব। পার্থক্য কি? এর বিষয়বস্তু, ভূ অভ্যন্তরীণ শক্তির কাজের মাধ্যমে ভূত্বকের পরিবর্তন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তার মানে ভূ অভ্যন্তরভাগে আমাদের মাটির নিচে ক্রিয়াশীল এই ধরনের প্রক্রিয়াগুলো, তাই এগুলোকে বলা হচ্ছে অন্তর্জাত, ভেতরের দিকে কাজ করে তাই। বহির্জাত কোনগুলো? যেগুলো ভূপৃষ্ঠের বাইরে কাজ করবে সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। শক্তি, সাধারণত প্রথমে আমি আলোচনা করেছিলাম পরিচলন স্রোতের মাধ্যমে এই প্রক্রিয়াগুলি কার্যকরী হয়। আর আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এ সমস্ত প্রভাবে কি হয়, বহির্জাত প্রক্রিয়াটা ক্রিয়াশীল হয়। তারপরে দেখবো এর প্রকৃতি। প্রকৃতির মধ্যে দেখব এটা দীর্ঘকাল ধরে ধীরে 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 হঠাৎ হঠাৎ কাজ করে, ঠিক আছে? মানে ধীরে ধীরে কোনগুলো করে? যেমন আমরা দেখলাম পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে পাতের সঞ্চালন, এটা কি একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। আর আকস্মিক প্রক্রিয়া কি কি দেখলাম? অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে, এটা। আর বহির্জাত প্রক্রিয়াগুলো কি? এগুলো সুদীর্ঘকাল ধরে কাজ করে ধীরে ধীরে, ঠিক আছে? এটা আকস্মিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু হয় না। নেক্সট দেখবো এর উদ্দেশ্য। এর মাধ্যমে কী হয়, কোনো স্থানে ভূমি উঠে বা বসে যায়, মানে উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে নেমে যায়। আর এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, কোনো ভূমি সমতলে পরিণত হওয়ার চেষ্টা করে, কোনো উঁচু জায়গা নিচু হয়ে সেটা সমভূমিতে পরিণত হওয়ার চেষ্টা করে। তো আজকের লেসন আমাদের এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমার বন্ধু বা বান্ধবী যারা রয়েছে, যারা তোমার টাচে আছে, তাদের প্রত্যেককে তুমি ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও যে ক্লাস 9-এর ভূগোল ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে জুড়ে থাকার জন্য। সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর নিচে কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত কী।